নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে, সেই সমস্যার কি পরিকল্পনা করছে কোচ কার্লেস কোয়াদ্রাত সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আমরা 30,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি, তো যত তাড়াতাড়ি পারো তোমরা 30,000 ফ্যামিলি মেম্বার আমাদের কমপ্লিট করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি যে ইস্ট বেঙ্গলের আজকে ঘরের মাঠে খেলা নিয়ে, তো আজকে ইস্ট বেঙ্গল কিন্তু তারা ঘরের মাঠে খেলতে চলেছে এবং পয়েন্ট টেবিলে 1 নম্বর জায়গায় থাকার কিন্তু আজকে লড়াইয়ে নামতে চলেছে, কারণ একটা ম্যাচ বেশি খেলে আর একটা দল ভবানীপুর তারা কিন্তু চলে গেছে শীর্ষে। তো ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই চাইবে, একটা ম্যাচ যেহেতু কম খেলেছে, তো আজকে ম্যাচ জিতে কিন্তু তারা 31 পয়েন্টে চলে যেতে চাইবে। তো সেই লক্ষ্যেই কিন্তু নামবে বিনোজর্জের ছেলেরা, এবং বিশেষত আজকে বেশ কিছু ইয়াং প্লেয়ারকে সুযোগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। যেরকম আমরা আগের ম্যাচগুলোতে দেখেছিলাম যে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের বেশি বেশি করে সুযোগ দেওয়া, আজকে ইয়াং প্লেয়ারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি। সায়ন ব্যানার্জি বা রোসলের কথা যদি বলি, বা আরও যে সমস্ত ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, তাদের সুযোগ দিতে চলেছে বিনোজর্জ। তো খুবই ভালো ম্যাচ হবে। জি 24 ঘন্টা যে চ্যানেল রয়েছে সেইখান থেকেই তোমরা ম্যাচ দেখতে পাবে, আর ফোনে তো ওয়াইটি চ্যানেল যেখান থেকে দেখায় তো সেখান থেকে দেখতে পাবে। সকলে কিন্তু ম্যাচ দেখো, তার সাথে সাথে যেরকম তোমরা স্কোর লাইন প্রেডিকশান করো, কয়েকদিন দেখছি তোমাদের স্কোর লাইন মিলছে না, তো আজকে কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করো। আশা করি আজকে ম্যাচ জিতে যাবে। আর পিয়ারলেস দল তারাও কিন্তু ভালোই ফুটবল খেলছে, তাদের সামনেও সুযোগ রয়েছে। তারা মানে ওই টপ 6-এর মধ্যে আসার জন্য তারাও চেষ্টা করবে। তারা এখন বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশানে রয়েছে। তো আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বোঝা যাচ্ছে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের দুটো সাইড ব্যাকের প্রচণ্ড পরিমাণে সমস্যা আমরা সকলেই জানি। তার মধ্যে যেটা প্রধান সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে চোট আঘাত। তো চোট আঘাতের জন্য কিন্তু দুটো সাইড ব্যাক আপাতত দলের সঙ্গে থাকতে পারছে না। তার মধ্যে নিশু কুমারের চোটটা যথেষ্ট সিরিয়াস, যেরকমটা তোমাদের বলেছিলাম 3 মাস মতন তার সময় লেগে যাবে। তো আইএসএল এর প্রথম দিকের বেশ কিছু ম্যাচ নিশু কুমারকে পাওয়া যাবে না। আর এমনিতেই যার লেফট ব্যাকের অবস্থা মার্ক জোথানপুইয়া, কোনো মতেই তাকে ডিফেন্সের ভরসা করা যাবে না। তো সেই জায়গাতে কিন্তু লেফট ব্যাক অবশ্যই প্রয়োজন রয়েছে। আর অপরদিকে মোহাম্মদ রাকিব, সে কিন্তু রাইট ব্যাকে প্রভাত লাগড়া রয়েছে, কিন্তু প্রভাতও অনেক দিন বলতে গেলে ম্যাচ খেলেনি, তারপর ইনজুরি সমস্যা সমস্ত কাটিয়ে সে আস্তে আস্তে ফিট হচ্ছে। মাঝখানে যে কটা দিন রয়েছে সেখানে কিন্তু প্রভাত লাগড়া নিজেকে আশা করা যায় যে মানিয়ে নিতে পারবে। কিন্তু রাকিবের কি হবে, কারণ রাকিবেরও যেরকম ইনজুরি, তাকে বেশ কয়েকটা দিন রিহ্যাবের মধ্যে থাকতে হবে। সে রিহ্যাব শুরু করেছে, তার পেশিতে কিন্তু ভালো রকমই ইনজুরি রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে প্লেয়ার লাগবে। তার মধ্যে যেই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের ঘরের ছেলে এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত রয়েছে, সেই প্লেয়ারের দিকে অবশ্যই কোচ কার্লেস কোয়াদ্রাতের নজর রাখা দরকার। সেটা আর অন্য কেউ নয়, হীরা মণ্ডল। হীরা মণ্ডলকে আমরা সিএফএলে দেখছি, এবং সিএফএলে প্রত্যেকটা দলের অপোনেন্ট যারা খেলছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল, তারা কিন্তু হীরা মণ্ডলের প্রশংসা করছে। হীরা যেভাবে নিচে থেকে লিডারশিপ করছে, যেরকমভাবে ডিফেন্স করছে, সত্যি হীরা ভালো খেলছে। এবং হীরা হয়তো মানে অ্যাটাকে অতটা ভালো সাহায্য করতে পারে না, একটু লং বল খেলতে ভালোবাসে। তো যদি হীরার ডিফেন্সকে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দলের জন্য ভাবে, তাহলে কিন্তু ডিফেন্স অনেক বেশি মজবুত হবে। আর কোচ কার্লেস কোয়াদ্রাতের একটা জিনিস কিন্তু আমার মনে হয় এটা একটু ভুলভাল কোচ করে, সেটা হচ্ছে প্লেয়ারদের পজিশান। যে যেই জায়গাতে খেলতে পারে তাকে সেই জায়গায় না খেলে অন্য একটা পজিশান দিয়ে দিলে তারা সেই লেভেলে খেলতে পারে না। আর ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ খুবই ভালো রয়েছে, উইঙ্গাররা খুবই ভালো রয়েছে, কিন্তু ডিফেন্সে হীরা মণ্ডলকে সত্যি প্রয়োজন রয়েছে। কারণ হীরা প্রথম কথা জার্সির ওয়েট বোঝে, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইস্টবেঙ্গলে খেলেছে, বেঙ্গালুরুতে খেলেছে, বা নর্থ ইস্টের মতন দলে খেলেছে। তো তার এক্সপিরিয়েন্স রয়েছে কিভাবে বিদেশি প্লেয়ারদের আটকাতে হয়, তার সেই টেকনিকও জানা আছে। হ্যাঁ, হীরার কাছ থেকে হয়তো অ্যাটাকে অতটা সাহায্য পাবে না ইস্টবেঙ্গল, কিন্তু ডিফেন্সে অনেকটাই সাহায্য পাবে। আর সেই জায়গাতে লেফট উইংয়ে যদি নন্দ বা মহেশকে সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অনেকটা ভালো ইস্টবেঙ্গলের ওই লেফট চ্যানেলটা হয়ে যাবে। লেফট চ্যানেলে প্রচণ্ড পরিমাণে না হলে সমস্যা হবে। যদি মার্ক জোথানপুইয়াকেও মাঝমাঠের প্লেয়ার হিসাবে ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অপশান বাড়বে হীরা মণ্ডল।
তো হীরা পরপর প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে, ভালো খেলুক, এবং কোচের যদি নজরের মধ্যে আসে, নজরের মধ্যে যদি নাও আসে তাহলেও ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে কিন্তু এটা করতে হবে যে হীরাকে সিনিয়র দলে পাঠাতে হবে। হীরা সত্যিই ভালো প্লেয়ার, দেখা যাক কত তাড়াতাড়ি হীরার জন্য সিনিয়র দলের দরজা খোলে, কারণ অন্যান্য অনেক প্লেয়ার কিন্তু সিনিয়র দলে রীতিমতন ডাক পেয়েছে, কিন্তু হীরা মণ্ডল কেন পাচ্ছে না জানা নেই। আর ইস্টবেঙ্গল কিন্তু কয়েকজন প্লেয়ারকে একদম শেষ মুহূর্তে ছাড়তে চলেছে, নামগুলো এখনই বলছি না, তো 2 থেকে 3 জন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দল থেকে বেরিয়ে যেতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। আর এরপরে যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের কি পরিকল্পনা, ডার্বি বলতে যেটা 2 তারিখে একটা প্রদর্শনীয় ম্যাচ রয়েছে জানো, সেই ম্যাচের কিন্তু পরিকল্পনা তৈরি করছে কোচ কার্লেস কোয়াদ্রাত। সিনিয়র বেশ কিছু ফুটবলারকে কিন্তু এই ম্যাচটাতে খেলানো হবে, তার সাথে রিজার্ভ টিমেরও কিছু ফুটবলার থাকবে। মোটামুটি একটা মিক্সড দল নিয়েই কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাত নামাবে, কারণ এখন প্রি সিজনের মধ্যে দলটা যাচ্ছে, তো যত এরকম ম্যাচ খেলবে ততই কিন্তু দলের জন্য ভালো, এমনকি বিদেশি প্লেয়ারেরও খেলানোর চিন্তাভাবনা রয়েছে। যদিও এখনও ফাইনাল ডিসিশান কিছু আসেনি, আজকে যেটা সিএফএল এর ম্যাচ সেটা হয়ে যাওয়ার পরই মোটামুটি ফাইনাল ডিসিশান এই বিষয় নিয়ে নেওয়া হবে। তো এরপরে যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো 35 বছর বয়সী ভারতীয় গোলকিপার কাট্টিমনি, যে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে অনেক দিন ধরেই ছিল, তো সে হায়দ্রাবাদ ছেড়ে কিন্তু আবারও তার একটা পুরাতন দল এফসি গোয়াতে যোগদান করলো। অফিসিয়ালি 1 বছরের চুক্তিতে এফসি গোয়াতে যোগদান করলো। এর আগে কিন্তু গোয়ার জার্সি গায়ে 41টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, হায়দ্রাবাদের হয়েও কিন্তু 63টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই অভিজ্ঞ গোলকিপারকে কিন্তু আমরা এবারে মানালোর আন্ডারে খেলতে দেখতে চলেছি এফসি গোয়াতে। এর আগেও কিন্তু মানালোর আন্ডারে কাট্টিমনি ভালো খেলেছিল হায়দ্রাবাদে, এবং সেই সিজনটা যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল কাট্টিমনির জন্য দারুণ গিয়েছিল। তো দেখা যাক আবার সুযোগ পায় কিনা এফসি গোয়ার জার্সি গায়ে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।